আজ আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। গ্রাম থেকে শহরে পা দিয়েছি প্রথমবার। বুকের ভেতর কেমন অজানা এক ধুকধুকানি। বাবার হাতে লেখা একটা চিঠি, সেটাই আমার সম্বল। তিনি বলেছিলেন, এই চিঠিটা ইমরান স্যারের হাতে দিস, উনি তোকে সব ব্যবস্থা করে দেবে। বাবা যেমন আশার আলো দেখিয়েছেন, শহরটা ততটাই অচেনা, কঠিন আর নিষ্ঠুর। তা বুঝতে বেশি সময় লাগলো না, কিন্তু বুকে কিছুটা সাহস ছিল, কারণ শুদ্ধ ভাষাটা আমি ভালোই পারি। ভার্সিটির প্রথম দিন, বুক ভরা স্বপ্ন নিয়ে ক্লাসরুমে পা রাখলাম। ভাবলাম সবাই হয়তো হাসি মুখে স্বাগত জানাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দরজায় ঢুকতেই ক্লাসের অন্য শিক্ষার্থীরা আমার দিকেই তাকিয়ে হাসাহাসি শুরু করলো। কারো চোখে অবজ্ঞা, কারো ঠোঁটে ব্যঙ্গ। একটা মেয়ে বলল, কি রে দোস্ত, বিক্ষোভ আমাদের ক্লাসে চলে আসলো কিভাবে? গিয়ে দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে ভিতরে চলে আসছে। এই ছেলে, এই এখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষার প্রয়োজন হয় তাহলে নিচে অপেক্ষা করো, কেউ যাওয়ার সময় দিয়ে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি, বাদ দে না, বেচারা শখ করে আসছে, তাকে অপমান করিস না। এই 20 টাকা দিয়ে দেন না ওকে। মেয়েটার বান্ধবী ব্যঙ্গ করে কিছু একটা বলার পর হঠাৎই আরেকজন মেয়ে এগিয়ে এলো। রাফির দিকে তাকিয়ে মুচকি হেসে যেন করুণার ছায়া চোখে নিয়ে তার হাতে 20 টাকার একটা নোট গুঁজে দিল। রাফি প্রথমে কিছু বুঝে উঠতে পারল না। ধীরে ধীরে তার চোখ বড় হয়ে গেল। মুখে কোনো শব্দ নেই, শুধু স্তব্ধতা, যেন কেউ তাকে চড় মেরে চলে গেছে, অথচ সে বুঝতেই পারছে না কেন। চারপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল তার কাছে। সহপাঠীরা হাসছে, কেউ খোঁচা দিচ্ছে, কেউ আবার নীরবভাবে উপহাসও করছে। রাফি দাঁড়িয়ে রইল একটা বোকা অপমানিত ছেলের মতো। 20 টাকার সেই ছোট্ট কাগজটা হাতে নিয়ে এমনভাবে তাকিয়ে আছে যেন সেটাই তার সমস্ত সম্মানকে গিলে ফেলেছে। তখনই সেই মেয়েটা আবারও ফিরে এলো। ধীরে ধীরে রাফির সামনে দাঁড়িয়ে তার হাত থেকে ওই 20 টাকার নোটটা কেড়ে নিল আর বলল, ওয়েট ওয়েট, ওকে 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ও সুস্থ স্বাভাবিক একজন মানুষ। এই ছেলে, এই তুমি কি সুস্থ স্বাভাবিক না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাইতে আসছো? তুমি রিক্সা চালাও, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করো। সুস্থ স্বাভাবিক মানুষ কেন সাহায্য চাইতে আসছো? আমি তো এখানে কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসোনি, তাহলে কেন আসছো? আমি এখানে আসছি ইমরান স্যারের সাথে দেখা করতে। তুই ইমরান স্যারের সাথে দেখা করতে আসছিস, তাই না? এসব দান্দা আমরা বুঝি। যা ক্লাস থেকে বাহির হ। রাফি চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েটি সেই তীক্ষ্ণ কথাগুলো যেন বুকের ভেতরে ধারালো ছুরির মতো বিঁধে আছে। চারপাশে হাসাহাসির শব্দ, চোখে চোখে তাচ্ছিল্য, সবকিছু মিলিয়ে তার মাথা কেমন যেন ঝিমঝিম করছে। সে আর কিছু বলতে পারল না, শুধু নিরুত্তরে দাঁড়িয়েই রইল, যেন জমে গেছে ও। ঠিক তখনই ছেলেটি আবারও এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে ধমকে উঠল। যা বাহির হ। রাফি আর সহ্য করতে পারল না। চোখের কোণে জমে থাকা অশ্রুটা এবার আর আটকে রাখা গেল না। মাথা নিচু করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। পেছন থেকে গেল সেই হাসির শব্দ, ফিসফাস, ব্যঙ্গ, সব মিলিয়ে যেন একটা যন্ত্রণার দেওয়ালি। ইমন বলল, ভিখারি মাইন্ডেড লোকদের জায়গা শহরে না। হাসি রোল আবারও ক্লাসে ছড়িয়ে পড়ল, যেন একটা নাটক চলছিল আর সবাই তার দর্শক। ঠিক তখনই ক্লাসরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রবেশ করলেন ইমরান স্যার, চোখে গম্ভীরতা, কপালে ভাঁজ। স্যারের পদচারণ থেমে গেল ক্লাসের মাঝখানে এসে। এবার হাসি মুহূর্তেই থেমে গেল। স্যার বললেন, কি অবস্থা তোমাদের? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? স্যার আমরা ভালো আছি। ওকে, সবাই বসো। ইমরান স্যার ক্লাস করানোর প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কারের ঢাকনাটা খুললেন। ঠিক তখনই কিছু একটা লিখতে যাবেন, সেই মুহূর্তে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সবাই চমকে তাকালো দরজার দিকে। ক্লাসরুমে প্রবেশ করলো রাফি, মুখে এক চিলতে শান্ত হাসি, চোখে আত্মবিশ্বাসের হালকা ঝিলিক। অপমানের ভার তার চোখে মুখে নেই, বরং যেন এক নতুন দৃঢ়তা খেলা করছে চোখে মুখে। সে ধীরে ধীরে ভেতরে এসে দাঁড়ালো। ক্লাসের দিকে না তাকিয়ে সরাসরি ইমরান স্যারের দিকে চোখ রেখে বলল, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে আর কি দরকার এখানে? স্যার, ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে ভিতরে চলে এসেছে। ভিক্ষুক? না স্যার, আমি রাফি ইসলাম, ইমরান স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। ইমরান স্যারের সঙ্গে? আমি তো ইমরান স্যার। কেন এসেছো বলো? আপনি ইমরান স্যার? হ্যাঁ। আমি হৃদয়পুর গ্রাম থেকে এসেছি।
রাফি ব্যাগ থেকে ভাঁজ করে রাখা একটি চিঠি বের করলো। চিঠিটার কাগজে সময়ের ছাপ কোনো এক স্নেহময় হাতে লেখা, অক্ষরগুলো যত্নে গাঁথা। সে ধীরে ধীরে ইমরান স্যারের দিকে এগিয়ে গেল এবং নিচু গলায় বলল, স্যার, এটা আমার বাবার লেখা। তিনি বলেছিলেন আপনার হাতে দিলে আপনি আমার জন্য পথ তৈরি করবেন। ইমরান স্যার একটু অবাক হয়ে চিঠিটি নিলেন, একবার রাফির মুখের দিকে তাকালেন। সেখানে কোনো নাটকীয়তা নেই, শুধু গম্ভীর আন্তরিকতা। চিঠির খাম খুললেন। প্রিয় বন্ধু ইমরান, আশা করি পরিবার নিয়ে ভালো আছো। তোর কাছে আমার ছেলে রাফিকে সুপর্দ করছি। সে শহর চেনে না, জীবন বুঝে না, কিন্তু তার ভেতরে আলাদা এক আগুন আছে। আমি চেয়েছি সে পড়াশোনা করে মানুষ হোক, মাথা উঁচু করে দাঁড়াক। আমি জানি তোর মতো একজন শিক্ষক ওর জন্য আশীর্বাদ হবে। দয়া করে আমার সন্তানের পথটা একটু সহজ করে দিস। ইতি তোর ছোটবেলার বন্ধু আজিজুল হক। চিঠি পড়া শেষ করে ইমরান স্যার চোখ তুলে রাফির দিকে তাকালেন, চোখে এক ধরনের ভার অনুভবের গভীরতা। তিনি তখন শুধু বললেন, আচ্ছা, তুমি রাফি? তাহলে এতক্ষণ থেকে বলনি কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তখন লিমা নেহার কানে ফিস ফিস করে বলতে লাগলো, এই নেহা, তুই কি ওকে চিনিস? তোদের রিলেটিভ কেউ? চিনি না, কখনো দেখিনি। কোথা থেকে চলে এসেছে আমাদের রিলেটিভ? তো এরকম হতে পারে না। তোমার বাবার চিঠি শুধু দায়িত্ব নয় রাফি, এটা আমার কাছে একটা অঙ্গীকার। আমি তোমার পাশে থাকব। স্যার, ছেলেটা কে? ও হচ্ছে রাফি, আমার ছোটবেলার একমাত্র বন্ধুর ছেলে। আর ও আজ থেকে ইউনিভার্সিটিতেই পড়বে। স্যার, ওকে তো দেখে ভিক্ষুক মনে হয়েছিল, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। হ্যাঁ, ও 100% এখানেই পড়বে। ওকে দেখে খুব সাধারণ একজন ছেলে মনে হয়, তাই না? জি স্যার। কিন্তু না, ও একজন অসাধারণ ব্রিলিয়ান্ট ছেলে। সেটা তোমরা কয়েকদিন গেলেই বুঝতে পারবে। আচ্ছা রাফি, তোমার কাগজপত্র কি কি এনেছো দাও তো। এই নিন স্যার। আচ্ছা ঠিক আছে রাফি, তুমি একটু ওদের সাথে এখানে বসো, আমি একটু আসছি। ইমরান স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। ক্লাসরুমে আবারও গুঞ্জন শুরু হলো। কেউ উচ্চস্বরে কিছু বলার সাহস করছে না। রাফি চারপাশে তাকিয়ে দেখলো সব চেয়ার প্রায় ভর্তি, শুধু জানালার পাশে একটা চেয়ার খালি পড়ে আছে। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, একটু দ্বিধা নিয়ে। কিন্তু ঠিক যখন সে চেয়ারটাতে বসতে যাবে, তখন পাশ থেকে এক নরম কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এলো, আই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না, দাঁড়াও। রাফি আর সেখানে বসলো না, সে দাঁড়িয়ে রইল। লিমা বারবার নেহার কানে ফিসফিস করছে আর সাথে মজাও নিচ্ছে। লিমা নেহার সাথে মজা নেওয়ার কারণ হলো নেহা ইমরান স্যারের একমাত্র মেয়ে। ইমরান স্যার আর রাফির বাবা ছোটবেলায় নেহা আর রাফির বিয়ে ঠিক করে রেখেছিলেন। আজ কেউ একজন আসবে, নেহা সেটা জানতো, তাদের গেস্ট হিসাবে, এবং তার সাথে নেহার বিয়ে ঠিক হয়ে আছে সেটাও নেহা জানতো। কিন্তু এইরকম গ্রামের খ্যাত একটা ছেলে আসবে সেটা কখনোই ভাবতে পারেনি ও। তাই নেহা এতটা রেগে আছে। ক্লাসের সময় শেষ হয়ে গেছে, তাই সবাই বাইরে গিয়ে অফিসের সামনে একটা জায়গায় বসে। রাফিও তার পাশেই বসা। তখনই ইমরান স্যার রাফির সকল ভর্তির প্রসেস শেষ করে সেখানে আসলেন আর রাফিকে বললেন, রাফি, আমি তোমার সবকিছু ঠিক করে দিয়েছি। কাল থেকে তোমার ক্লাস। আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, নেহার সাথে বাসে চলে যাও। নেহা, এদিকে আয় তোমা। হ্যাঁ বাবা, বলো। ও হচ্ছে আমার মেয়ে নেহা রাফি। আর নেহা, তুই বাসায় যাওয়ার সময় ওকে বাসায় নিয়ে যাবে। আর আমার আরো একটা ক্লাস আছে, ওটা শেষ করেই আসবো। বাবা, ওকে। হ্যাঁ, ওকে বাসায় নিয়ে যা। কথাটা বলেই ইমরান স্যার চলে গেলেন। নেহা বিরক্ত মুখ নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। রাফি নরম সুরে নেহাকে বলল, চলেন বাসায় যাই। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা তোমাকে বলেছে আমার সাথে নিয়ে যেতে, তাই আমি কি তোমাকে আমার সাথে নিয়ে যাব? কি রে নেহা, তুই না বলেছিস তোর বাসায় একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসবে আর তুই তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই আমার সাথে মজা নিচ্ছিস কেন? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কিভাবে জানবো বাবা এরকম একটা খ্যাত গাইয়া ভূত ধরে নিয়ে আসবে? আরে সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। হা হা হা। তোরে না আমি ধরে একটা মাইট দিব। ওর সাথে প্রেম করব আমি? আমার ক্লাস দেখতেছিস না? ওকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। পাত্থু, ওকে তো আমি আমার বাসায় নিয়ে যাব না। এই ছেলে শোনো, তুমি কিন্তু আমার বাসায় যাচ্ছ না। আমি যদি তোমাদের বাসায় না যাই, এখানে তো আমার আর পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? কেন, যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামেই থাকবে, সেটাই ভালো হবে। বিকজ ইউ নো এভরিওয়ান নট সুট এভরিথিং এভরিওয়্যার। কিন্তু
আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। তোমাদের বাসায় না থাকলে আমি কিভাবে পড়াশোনা করব? তুমি আবার এগ্রিমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলেছি তুমি শুনতে পাও নাই? ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট। এটা তো ইউনিভার্সিটি, এখানে তো আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তুমি পড়াশোনা করতে আসছো, রাইট, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারবো, একটা সাজেশন দিতে পারবো। সেটা হচ্ছে, আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না। এখন তুমি কি করবে? তোমার কাছে একটা ওয়ে আছে। তুমি এখন আমার বাবাকে গিয়ে বলবে তুমি আমার সাথে থাকছো না, তুমি একটা মেসে থাকছো। সেটাই ভালো হবে। নেহা কথাগুলো বলে তার বন্ধু বান্ধবীদের নিয়ে হা হা করে হাসতে লাগলো। রাফি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। নেহা আবারও বলল, আচ্ছা শোনো, আমরা এখানে দাঁড়িয়ে আর কথা না বলি, তাহলে মানুষ আমাদের খারাপ মনে করবে, বলবে আমরা কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা চলো আমরা ভেতরে একটু ক্যান্টিনে বসে আড্ডা দেই। নেহা তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে চলে গেল। সেখানে চিপস, ঠান্ডা ড্রিঙ্কস আর নানান মজার গল্পের সময় কেটে গেল। হাসি ঠাট্টা তুচ্ছ আলোচনার মাঝে আজ তার মনের এক কোণে একটা অস্বস্তি জমেছে, যেটা সে বুঝতে চাচ্ছে না। কিছুক্ষণ পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে চলে এলো। জানালার পাশে রাখা কাঠের দেওয়ালনায় বসে মোবাইল হাতে নিয়ে স্ক্রল করতে লাগলো। ও পাশে ভার্সিটির এক কোণে বেঞ্চে বসে আছে রাফি। সকাল থেকে একটু পানি ছাড়া আর কিচ্ছু খায়নি। মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট, কিন্তু তার চেয়েও বেশি চোখে ছিল অপমানের ভার। হাতটা থুতনির নিচে দিয়ে বসে আছে সে। চোখে দূরের দৃষ্টি, কোনো ক্লাসরুম না, যেন জীবনের মানে খুঁজছে। ক্লাস শেষে ভার্সিটি থেকে বেরিয়ে এলেন ইমরান স্যার। গাড়ির দিকে হাঁটতে গিয়ে হঠাৎই চোখে পড়ল একটা বেঞ্চের দিকে। দেখলেন সেখানে এক কোণে নিঃসঙ্গ হয়ে বসে আছে রাফি। মুখ নিচু, চোখে ঘুমও নেই, ক্ষুধার ছাপ স্পষ্ট। স্যার থমকে দাঁড়ালেন, কপালে ভাঁজ পড়ল। তিনি দ্রুত পা বাড়িয়ে গেলেন রাফির দিকে আর বললেন, রাফি, তুমি এখনো ভার্সিটিতে বাসে গেলে না কেন? স্যার, নেহা আমাকে তার সাথে নিয়ে যায়নি। আর আমি তো আপনার বাসা চিনি না, তাই আপনার অপেক্ষায় বসে আছি। ইমরান স্যার এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে যেন রাগ নয়, বরং একরকম হতাশা ফুটে উঠল। তিনি মাথা নিচু করলেন, এক গভীর নিঃশ্বাস ফেললেন আর বললেন, রাফি, তুমি এখনই আমার সঙ্গে বাসে চলো। ইমরান স্যার রাফিকে নিয়ে গাড়ি থেকে নামলেন। পকেট থেকে নিজের কাছে থাকা আরেকটা চাবি বের করে গম্ভীর মুখে দরজা করলেন। রাফি একটু হকচকিয়ে গেল। বাসায় প্রথম আসা, অথচ পরিবেশটা যেন ঝড়ের আইয়ে গভীর নীরবতা। স্যার দরজা খুলে দ্রুত পা ফেললেন ভিতরে, আর প্রবেশ করেই যেন গর্জে উঠলেন। নেহা, নেহা, কোথায় তুমি? রাফি পেছনে দাঁড়িয়ে তার গলার কাছে একরকম শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে আছে। নেহার মাও দৌড়ে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, এই কি হয়েছে? এত চিৎকার দিচ্ছ কেন? মানে নেহা নেহা বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? দাঁড়াও। নেহা, এই নেহা, এক্ষুনি নিচে এসো। আসছি বাবা। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। উপরে নেহা নিজের রুমেই ছিল। বাবার রাগী গলার শব্দে মোবাইলটা টেবিলে ছুড়ে দিয়ে তাড়াতাড়ি নিচে নামলো। কি হয়েছে বাবা? তোকে বলেছিলাম না বাসে যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? তাহলে আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এর মতো একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিকশায় করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। তখন তো খুব নাচানাচি করছিলি, এ করবি সে করবি। ও এলে খুব ভালো হবে। এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আরে ধুর, ও কি শুধু তোমাকে বলেছে নাকি? আমাকেও তো বলেছে ওর সঙ্গে ভার্সিটিতে যাবে। হ্যাঁ বলেছিলাম মা, বলেছিলাম, কিন্তু আমি তখন কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়ে ছেলেকে ধরে নিয়ে আসবে? আমি আগে যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম। এই ছেলেকে আবার কেন বাসায় নিয়ে আসলো? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে ও তোমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনোদিনও অর্জন করতে পারবে না। যাও এখন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি এতই ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় নিয়ে নাচো, আমাকে এসবের মধ্যে ডাকবে না। নেহা কথাগুলো বলে উপরে নিজের রুমে চলে যাবে, তখনই তার ছোট ভাই রাজু সেখানে উপস্থিত হয় এবং নেহাকে বলে, কি হয়েছে আপু? তুই দিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। কথাটা বলেই নেহা উপরে চলে গেল। ইমরান স্যার রাফির কাঁধে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে বললেন, রাফি বাবা, তুমি কিছু মনে করো না, ও একটু মাথা গরম তো, তাই সবসময় অস্থির থাকে। আচ্ছা তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দিবে তুমি কোন রুমে থাকবে। এই যাও, ওকে নিয়ে যাও। আসো বাবা, আমার সাথে আসো। জি চাচি।
রাফি রুমে গিয়ে সবেমাত্র কাপড়টা খুলেছে, বাথরুমে যাবে ফ্রেশ হওয়ার জন্য। তখনই তার রুমে প্রবেশ করলো রাজু। রাজু একটি চেয়ারে বসে রাফির পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখছে। তখনই রাফি বলল, তুমি কে ভাই? আমি এই পরিবারের ছোট ছেলে, তাছাড়া নেহা আমার আপু হয়। ও হুম, তুমি তাহলে দুলা ভাই? দোলা ভাই? আরে আমি তো এখনো বিয়ে করি নাই। আরে বিয়া করে নাই তো কি হয়েছে, এখন করবা? আরে আমার আপু তো তোমারে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। কি তোমার আপু আমারে বিয়া করব? আরে হ্যাঁ, আর এটাও বলছি, তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলাভাই বলে ডাকি। না না, তোমার ওই ডাইনি আপুকে বিয়ে করা যাবে না। তোমার ওই দজ্জাল আপুকে যদি আমি বিয়ে করি, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। দরজার সামনে দিয়ে যাচ্ছিল নেহা। রাফির মুখে এমন দজ্জাল কথা শুনে মাত্রই তার রাগ যেন মাথায় চড়ে বসলো। হনহনিয়ে রুমে ঢুকে পড়ল। রাফির দিকে হেরে গিয়ে বলল, এই এই কি বললাম তুমি? আমি ডাইনি, আমি দজ্জাল, গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার। আমাকে দজ্জাল বলার সাহস কে দিয়েছে তোমাকে? সাহস আমারে কেউ দেয় নাই। দেখো, আমি এখানে আসছি অনেক স্বপ্ন নিয়ে। বাবা বলছে আমার সব দায়িত্ব তোমার বাবার হাতে দিয়েছে, আর এটাও বলছে তোমার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এখন দেখতেছি। এখন কি দুলা ভাই? এই তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। সত্যি সত্যি যদি তোমার সাথে আমার, মানে তোমার বাবা যদি আমার সাথে তোমার বিয়ে দেয়, তাহলে তো বিষয়টা ভালো হবে না। তোমাকে বিয়ে করব আমি? তোমাকে বিয়ে করার চেয়ে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? এখানে ওর সাথে থাকতে থাকতে তুইও খ্যাত হয়ে যাবি। আয় এখান থেকে। রাজু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু নেহার চোখ দেখে আর সাহস পেল না। চুপচাপ সে হাঁটতে লাগলো নেহার সঙ্গে। নেহা তাকে রীতিমতো টানতে টানতে ঘর থেকে বের করে আনলো। সোজা এসে বসে পড়লো ড্রয়িং টেবিলের সামনে। তার নিঃশ্বাস এখনো ভারী, রাগ যেন এক চুলও কমেনি। তখন নেহার মা হাতে কিছু খাবার নিয়ে সেখানে আসলেন। নেহা তার মাকে রাগী সুরে বললেন, মা, আমি এই বাসায় থাকবো না, এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে? বাবা নাকি বলছে ওই গাইয়া ছেলের সাথে আমার বিয়ে দিবে। কি বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই গতবারই তো বললি ছেলেটা যদি ভালো হয়, ভালো স্টুডেন্ট হয়, তাহলে তোর দিক থেকে কোনো আপত্তি নেই। তাহলে এখন কেন ছিছি করছিস? মা, তোমাকে একটা কথা বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই কেমন রাম ছাগলের মতো দেখা যায়। ছি, এমন ছেলেকে বিয়ে করব আমি? এমন ছেলেকে বিয়ে করাচ্ছে কে? তো আমি সুইসাইড করে মরে যাব, এটাই ভালো। যা, তোর বাবাকে গিয়ে বল তুই সুইসাইড করবি। যা। আমি পারবো না বলতে। তুমি তোমার স্বামীকে গিয়ে বলো। নেহা আর তার মায়ের এই কথা কাটাকাটির মধ্যেই হঠাৎই রাফি তড়িঘড়ি করে সেখানে উপস্থিত হয়। হালকা পেটে হাত দিয়ে মুচড়াতে মুচড়াতে বলে, চাচি, একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা বাবা? চাচি, একটু বাথরুমে যেতে হবে, কিন্তু বাথরুমে গিয়ে দেখি বাথরুমে বদনা নাই। মা, তোমার এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে বাথরুমে যাবে, এখন বাথরুমে গিয়ে বদনা খুঁজতেছে। চাচি, আসলেই তো বাথরুমের কোনো বদনা নেই। এখন যদি বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হলে তো যে কোনো কিছু একটা করা যেত। কি মা, কি বলছে ও? গ্রামে কি ওরা যে কোনো কিছু ব্যবহার করে ফেলে? তুই একটু চুপ কর। এখানে তো হাই কমরু তো কখনো পুশ শাওয়ার ব্যবহার করেনি। এটা কিভাবে ব্যবহার করতে হয় জানে না। নেহা, তুই একটু ওকে দেখিয়ে দিয়ে আয় না, ছেলেটা তো চাপ ধরছে। কি বলছো মা তুমি এইসব? আমি এখন যাব, ওকে দেখিয়ে দেব কিভাবে বাথরুম করতে হয়, কিভাবে ফ্ল্যাশ করতে হয়। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ছি। চাচি, একটু তাড়াতাড়ি করেন না। এখনই ব্যবস্থা করছি। এই রাজু, রাজু এদিকে আয়, তোর ভাইকে একটু দেখিয়ে দে বাথরুম কিভাবে ব্যবহার করতে হয়। যা, তাড়াতাড়ি যা। তারপর রাজু রাফিকে সঙ্গে নিয়ে এসে সবকিছু ঠিকঠাকভাবে দেখিয়ে দিল। রাফিও কোনো রকমে নিজের কাজটা শেষ করলো। তারপর ফ্রেশ হয়ে রুমে গিয়ে কাপড় বদলে রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলের দিকে গেল। টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। রাফিকে দেখে নেহা শুধু মুখটা বার করে রইল, কোনো কথা বলল না। তখন নেহার বাবা রাফিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, তা বাবা রাফি, তোমার সাথে তো তেমন ভালো করে কথাই হয়নি। তোমার বাবা আজিজুল কেমন আছে? অনেকদিন হয়ে গেছে দেখা হয় না তার সাথে। জি স্যার, বাবা ভালো আছেন। আপনার কথা সবসময় বলেন। কলেজ শেষ করার পর তো চিন্তায় পড়ে গেছিলাম ভার্সিটিতে কোথায় ভর্তি হব। ঢাকা শহরে
আসলে কোথায় বা থাকবো? তখন বাবা আপনার কথা বললেন। হ্যাঁ বাবা, আমরা তো এখানে আছি। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। তা তুমি পড়ালেখা করে ভবিষ্যতে কি করতে চাও? স্যার, আমার ইচ্ছা আমি ডাক্তার হব, গ্রামের মানুষদের সেবা করব। গ্রামের মানুষদের চিকিৎসার অনেক অভাব, অনেকে তো বিনা চিকিৎসায় মারা যায়। তা কারো বাদে কিংবা যাতায়াতের অভাবে অনেককে ভালো ডাক্তার দেখাতে পারে না। তুমি অনেক ভালো মনের একজন মানুষ। আশা করি তোমার আশা পূরণ হবে। তুমি মানুষের পাশে দাঁড়াতে পারবে। এ বিষয়ে তোমার যত রকমের হেল্প লাগে আমি তোমাকে করব। তুমি কোনো চিন্তা করো না। জি আঙ্কেল, দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারি। তুমি পারবে বাবা, আমাদের দোয়া তোমার সাথে আছে। নেহা চুপচাপ বসে শুধু কথাগুলো শুনছিল। তার হাত থেমেছিল, চোখ স্থির, কিন্তু মনে যেন অন্য এক জগৎ ঘুরে বেড়াচ্ছে। এখন তার মনে অদ্ভুত একটা পরিবর্তন আসতে শুরু করেছে। ভেতরে ভেতরে সে স্বীকার করছে ছেলেটা সত্যিই অনেক ভালো, তবুও কোথাও যেন একটা দ্বিধা, এক ধরনের টানাপোড়েন কাজ করছে তার ভেতরে। নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করে স্থির করতে পারছে না, এই ছেলেটাই কি তার ভবিষ্যতের জীবন সঙ্গী হবে। রাফি একজন গ্রামের ছেলে, চলচালনে একটু সাদামাটা, দেখতে অনেকটা খ্যাত টাইপের। এই ভাবনাগুলোই যেন নেহাকে অস্থির করে তুলেছে। রাতের খাবার শেষ করে রাফি ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। তার ঠিক পিছনেই রাজুও গেল। রুমে ঢুকে দুজনেই কিছুক্ষণ কথা বলল, তারপর রাজু বিদায় নিল। রাফি ঘড়ির দিকে একবার তাকিয়ে নিঃশ্বাস ফেলল। সকাল সকাল উঠতে হবে, ভার্সিটিতে ক্লাস আছে। আলতো করে লাইট অফ করে সে বিছানায় শুয়ে পড়ল। একটা ক্লান্তি তার চোখ ঝরে নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো তার চাচির ডাকে। রাফি বাবা এখনো ঘুমাচ্ছে? ভার্সিটির টাইম তো হয়ে যাচ্ছে। আজ প্রথম ভার্সিটিতে যাবে, একটু তাড়াতাড়ি যাও। জি আন্টি, আমি এখনই রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। জি আন্টি। রাফি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিল। তারপর ডাইনিং টেবিলের দিকে গেল নাস্তা করতে। সেখানে গিয়ে দেখলো নেহা ইতিমধ্যেই নাস্তা করছে। নেহার মা এক টুকরো হাসি দিয়ে রাফিকে নাস্তা এনে দিলেন। তারপর নেহার দিকে তাকিয়ে বললেন, নেহা ওকে তোর সাথে ভার্সিটিতে নিয়ে যাস। মা, আমি কি বলি তোমরা কি বুঝতে পারো না? আমি বলছি না আমি ওকে দেখতে পারি না, আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। তুই এসব কি বলিস মা? ও ঢাকা শহরে নতুন এসেছে, ও কি রাস্তাঘাট চেনে? তুই যদি ওকে আজকে ভার্সিটিতে নিয়ে যাস তাহলে পরবর্তীতে সে একাই যাতায়াত করতে পারবে। আজ একটু সাথে নিয়ে যা, রাস্তাঘাট দেখিয়ে দে। আন্টি থাক, ও যেহেতু আমাকে সাথে নিতে চাচ্ছে না, আমি একাই চলে যাব। হয়েছে, আর ভাব নিতে হবে না। শুধু আজকেই আমার সাথে নেব, না হয় আবার কোথায় হারিয়ে যাবে, তারপর সকল দোষারোপ আমার উপর এসে পড়বে। আমার হয়েছে যত জ্বালা। নাস্তা শেষ করে রাফি আর নেহা একসাথে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা রিক্সা পেল। নেহা আগে উঠে গিয়ে রিক্সায় বসে পড়ল। রাফি একটু পিছিয়ে ছিল, ভাবছিল হাঁটতেই থাকবে কিনা। সে যখন উল্টো দিকে তাকিয়ে হাঁটার জন্য পা বাড়াচ্ছে, ঠিক তখনই নেহা হঠাৎই ডেকে উঠল। এই কোথায় যাচ্ছ? রিক্সায় ওঠো। আমি রিক্সায় উঠবো তোমার সাথে? হ্যাঁ ওঠো। এখন আর কি করব, রিক্সা তো পাওয়া যাচ্ছে না। আমাকে তো এই বিপদ থেকে উদ্ধার হতেই হবে, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিতেই হবে। তারপর রাফিও রিক্সায় উঠে বসলো। নেহা বলল, ওইদিকে সরে বসবে, আমার শরীরের সাথে টাচ যেন না হয়। আচ্ছা, তুমি কি একটু সুন্দর করে কথা বলতে পারো না? তোমার জন্মের সময় কি চাচি তোমার মুখে মধু দেয় নাই? আমার মুখে মধু দিয়েছিল কিনা সেটা জেনে তোমার কাজ নেই। একটু সাথে এনেছি বলে এটা মনে করো না তুমি আমার বন্ধু হয়ে গেছো। তাই চুপচাপ রিক্সায় বসো। রাফি হালকা একটু সংকোচ নিয়ে চুপি চুপি রিক্সার পাশে গিয়ে একটু চেপে বসলো। রিক্সাটা ধীরে ধীরে তার আপন গতিতে চলতে শুরু করলো। রাস্তায় হালকা বাতাস বইছে। নেহা চুপচাপ সামনের দিকে তাকিয়েছিল, আর রাফি মাথা নিচু করে বসেছিল, যেন কোথাও নজর পড়ে গেলে লজ্জায় পড়বে। প্রায় 15 মিনিট পর তার ভার্সিটির গেটেই পৌঁছে গেল। রিক্সা থামতেই রাফি তাড়াতাড়ি নেমে পড়ল, আর কিছু না বলে সরাসরি তার ক্লাসরুমের দিকে চলে গেল। নেহা তখন গেটের সামনে একটু দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় ইমন আর লিমা এসে তার পাশে দাঁড়ালো। লিমা একটু রহস্যময় হাসি দিয়ে বলল, কিরে বান্ধবী, এক রিক্সায় চাপাচাপি করে কি ব্যাপার? আরে কি ব্যাপার বুঝতেছিস না? বান্ধবী মনে হয় গ্রামের চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে গেছে। যত যাই হোক, হবু বর বলে কথা। কাল রাত থেকে একটু শান্তিতে বসতেও পারছি না। এখন ভার্সিটিতে এসেছি, তোরাও যদি আমার সাথে এরকম মজা করিস তাহলে তোদের সাথেও আর কথা বলবো না।
আরে বান্ধবী, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তুই যদি রাজি না থাকিস তাহলে তোর বাবা মা তোকে তো জোর করে বিয়ে দিতে পারবে না। সেটাই। এখন ক্লাসে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। তারপর তারা সবাই ধীরে ধীরে ক্লাসরুমে চলে গেল। যে যার মতো পছন্দের সিটে গিয়ে বসে পড়ল। নেহার সামনে একটা সিটে বসেছে, নিয়মিত ছাত্রীর মতো গম্ভীর মুখে। আর রাফি একদম পেছনের সারিতে জানালার পাশে একটা সিটে চুপচাপ বসে আছে। স্যার এখনো ক্লাসে আসেননি, তাই পুরো ক্লাসরুমে একটা হালকা গুঞ্জন। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। এই সময় ইমন ধীরে ধীরে রাফির কাছে এসে পাশের চেয়ারে বসলো। তার চোখে ছিল কৌতূহল আর মুখে একরকম দুষ্ট হাসি। সে নিচু গলায় বলল, রাফি, এই রাফি, এদিকে একটু কাছে আসো। কি? নেহা যে তোমাকে পছন্দ করে, তুমি জানো এটা? আরে না না, ও তো আমাকে পছন্দ করে না। গতকালকে বাসায় আমার সাথে অনেক ঝগড়া করেছে। ও তো আমাকে সহ্যই করতে পারে না। দূর মিয়া, তুমি তো দেখি কিছুই বুঝো না। মেয়েদের চোখের ভাষা বুঝতে হয়। মেয়েরা যার সাথে বেশি ঝগড়া করে তাকেই ভালোবাসে। আর দেখলে না, আজ তোমার সাথে একই রিক্সায় আসলো। তার মানে কি নেহা আমাকে পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে, এই নাও 2টা ফুল। এই 2টা ফুল নিয়ে গিয়ে নেহাকে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে? রাগ তো করবেই, প্রপোজ না করলে আরো বেশি করবে। এখন তুমি কি চাও, ও আরো বেশি রাগ করুক? না চাইলে তাড়াতাড়ি যাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না নেহা আমাকে পছন্দ করে। আরে ভাই, বিশ্বাস টিশ্বাস বাদ দে, স্যার এসে পড়বে, তাড়াতাড়ি যা। ইমনের কথায় কোনো জবাব না দিয়ে রাফি চুপচাপ উঠে দাঁড়ালো। তার চোখে যেন কত স্থির, চুপচাপ, নির্ভর। ধীরে ধীরে সে নেহার দিকে এগোতে লাগলো। পেছন থেকে ক্লাসের অনেকেই ফিসফিস করছে, কেউ কেউ মুখ চেপে হাসছে, কেউ আর ইমনের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলছে, দেখ শুরু হয়ে গেছে। কিন্তু এইসবের কিছুই যেন রাফির কানে ঢুকছে না। সে যেন নিজের জগতে ডুবে আছে, ভাবছে শুধুই নেহার সঙ্গে কিছু একটা বলা দরকার। নেহার পাশে এসে দাঁড়িয়ে সে আলতো করে ডাক দিল, নেহা, হুম তুমি যে আমার সাথে প্রেম করতে চাও সেটা তো বাসায় বললেই পারতে। এখানে সবার সামনে প্রপোজ করতে আমার তো লজ্জা লাগে। রাফি হাঁটুরে বসে পড়ল, হাতে একটা ফুল। নেহার চোখের দিকে নরম দৃষ্টিতে তাকাচ্ছে, যেন নেহা ওই মায়াবী মুখে তার ধৈর্য আটকে গেছে। তারপর রাফি আলতো করে নরম সুরে বলল, আই লাভ ইউ নেহা। এবার আর কেউই ফিসফিস করে হাসছে না। পুরো ক্লাসরুমে যেন হঠাৎ করে একসাথে ফেটে পড়ল হা হা করে উচ্চস্বরে হাসি। রাফি থেমে গেল, তার চোখে অজানা এক ভয় আর অপমানের ছায়া। নেহা চারিদিকে তাকিয়ে সেই হাসির সুরে নিজেও হেসে উঠল, একটা তীব্র নির্মম হাসি। রাফি বোকার মতো সবার দিকে তাকিয়ে রইল, কিছু না বুঝেই দাঁড়িয়ে। নেহা রাফির হাত থেকে ফুলগুলো নিল, তারপর তার মুখে ছুঁড়ে মারল আর বলতে লাগলো, না, তুমি যে আনপড় গাওয়ার সেটা আমরা বুঝেছি সবাই। সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার কি এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা স্মার্ট মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে? তুমি সেটা ভাবলে কি করে? কিন্তু ওরা তো। আর কোনো কিন্তু না। নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে আর না হয়। যাও। আরে মিয়া, তুমি তো আসলেই একটা গাদা। তোমাকে দিয়েছিও গাদা ফুল, আবার নেহার মতো মেয়ে তোমাকে পছন্দ করবে? হা 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 হা। রাফি চুপচাপ দাঁড়িয়েছিল। এরপর ধীরে ধীরে পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল, আর চোখে দুটো টলমল করছে, যেন কোনো এক অদৃশ্য মেঘ তার ভেতরে জড়ো হয়েছে। এখনই বজ্রপাত হবে, আর তারপর অঝোর বৃষ্টি নামবে। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, চোখের পানি ঠিক যেন আটকে আছে কিনা কোনো দ্বিধার দেয়ালে। সে কিছুই বুঝে উঠতে পারছে না তার অপরাধটা কি, কেন সবাই এমন করছে তার সঙ্গে। একটা মুহূর্ত সবকিছু স্বাভাবিক ছিল, আর পরের মুহূর্তেই সে যেন কারো রসিকতার পাত্রে পরিণত হয়ে গেল। ঠিক তখনই ক্লাসরুমে প্রবেশ করলেন ইমরান স্যার। তার প্রবেশে ক্লাসে হঠাৎই নিস্তব্ধতা নেমে এলো। সবাই গম্ভীর হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। ইমরান স্যার চারপাশে একবার নজর বুলিয়ে বললেন, কেমন আছো তোমরা সবাই? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, বসো সবাই। আচ্ছা, আমি তোমাদের গত ক্লাসে যে টপিকটা নিয়ে পড়িয়েছিলাম এবং বলেছিলাম তোমরা সেটা হোমওয়ার্ক করবে, কে কে করেছো বলো তো?
স্যারের প্রশ্ন শুনেই সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কানাঘোষা ফিসফিসানি শুরু হলো, কারণ মুখে জবাব নেই। ইমরান স্যারের চোখে বিরক্তির ছায়া ফুটে উঠল। তিনি একে একে ইমন, লিমা, নেহা এবং আরও কয়েকজনকে প্রশ্ন করলেন, কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দিতে পারল না। তখন তিনি একটু থেমে পেছনের বেঞ্চের দিকে তাকিয়ে বললেন, রাফি, তুমি দাঁড়াও। তুমি কি পড়া শিখে এসেছো? রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে তখনও লুকোনো জল, কিন্তু গলায় ছিল এক অমনীয় আত্মবিশ্বাস। স্যারের প্রশ্নের উত্তর শুরু করলো সে, স্পষ্ট পরিষ্কার উচ্চারণে, একদম ইংরেজিতে। ক্লাস যেন হঠাৎই স্তব্ধ হয়ে গেল। সবাই চুপচাপ রাফির দিকে তাকিয়ে আছে, যার উপরে কিছুক্ষণ আগে সবাই হাসছিল। সে এমন ইংরেজিতে উত্তর দিচ্ছে যেন কোনো অভিজ্ঞ বক্তা বক্তৃতা দিচ্ছে। ইমরান স্যার বিস্মিত হয়ে তাকিয়ে থেকে বললেন, এক্সেলেন্ট, ভেরি ওয়েল ডান রাফি। তোমার মতো স্পষ্ট এবং কনফিডেন্ট উত্তর অনেকদিন পর শুনলাম এই ক্লাসে। বাকিদের শিক্ষা নেওয়া উচিত তোমার কাছ থেকে। কি বুঝলে তোমরা? তোমাদের তো এই টপিকটা কালও ক্লাসে পড়িয়েছি, কিন্তু ও কাল ক্লাস করেনি। আমি শুধু ওকে বাসায় আজকের হোমওয়ার্কটা বলে দিয়েছিলাম, তাতেই দেখো সে কি সুন্দর করে উত্তরটা দিল। সেদিনের মতো সবগুলো ক্লাস শেষ করে রাফি আর নেহা বাসায় চলে আসলো। আসার সময় নেহা আর রাফিকে নিয়ে আসেনি। রাফি একটা রিক্সা নিয়ে রিক্সার ড্রাইভারকে বাসার ঠিকানাটা বলল। রিক্সার ড্রাইভার তাকে বাসায় পৌঁছে দিল। তারপর সে বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিল। তারপর রুমে গিয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। এদিকে নেহা তার মায়ের সাথে আজকের ক্লাসের ঘটনা নিয়ে গল্প করতে লাগলো। মা, জানো কি, আমার মনে হয় রাফি আর আমাদের ভার্সিটিতে সপ্তাহ খানিকের বেশি টিকতে পারবে না, কারণ আমাদের ক্লাসের কেউ ওকে পছন্দ করে না, অসহ্য মনে করে। তাই? হুম। করে তো। কারা করে জানিস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই রাফিকে সহ্য করতে পারে না। আমি জানতাম তো, তুমি বিশ্বাস করবে না। তুমি বাবাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, বাবা তো বলেছে যে একটা প্রশ্নের উত্তর ক্লাসের কোন স্টুডেন্ট বলতে পারেনি, শুধুমাত্র আমাদের রাফি সুন্দর করে উত্তর দিয়েছে। এক্সকিউজ মি মা, আমি যদি ওর মতো সারাদিন বই নিয়ে বসে থাকতাম তাহলে ওর থেকে আমি আরো ভালো স্টুডেন্ট হতাম, কিন্তু আমার আরো আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে, আমাকে সেগুলোতেও সময় দিতে হয়। তুই তো গাধা, তুই তো চাইলেও ওর মতো হতে পারবি না। আমি আর তোমার সাথে কোনো আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং গেলাম, বাই। হ্যাঁ যা, তুই ওই লোকটাই তো পারিস। শুধু হলেই ফেসবুকে এই জামা পছন্দ হয়, ওই জামা পছন্দ, এছাড়া কি পারিসটা কি তুই? বিকেল গড়িয়ে যাচ্ছে। রাফি ঘুম থেকে উঠে ধীরে ধীরে চোখ মেলল। ঘুমটা ছিল শান্ত, কিন্তু মনটা যেন এখনো সকালটার ভার টেনে বেড়াচ্ছে। সে উঠে পড়ল, একটু পানি খেয়ে একটা বই নিয়ে চলে গেল ব্যালকনিতে। গায়ে একটা লুঙ্গি, ওপরে গামছা পেঁচিয়ে বাঁধা, আর রাজুর রুম থেকে নেওয়া সানগ্লাস পরে সে পুরোনো ব্যালকনি জুড়ে হেঁটে বেড়াতে লাগলো। রাফির মধ্যে এক ধরনের অন্যরকম স্টাইল কাজ করছিল। ঠিক তখনই নেহা চুপচাপ ব্যালকনির দিকে এলো। রাফিকে এভাবে দেখে বলল, এই ছেলে, এই তোমার কি লজ্জা শরম নাই? তুমি এভাবে বারান্দায় হাঁটতেছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? না না, তেমন কিছু না। এই জায়গায় তো আমি পড়তেছিলাম। এই যে দেখেন বই। পড়তেছিলাম মানে? এটা কি পড়ার জায়গা? বারান্দাতে কেউ কি পড়ে? তোমার রুম আছে না? আর কি অদ্ভুত লোকের সাথে কেউ কি সানগ্লাস পরে? তুমি কি জানো তোমাকে কতটা ব্যাককল দেখা যাচ্ছে? আসলে হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছে, তাই সানগ্লাসটা পরেছিলাম। আবার আবার সানগ্লাস পড়তেছে? খোলো, পড়াশোনা কি আর কেউ করে না? তুমি কি ভেবেছো একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি একেবারে বিদ্যাসাগর হয়ে গেছো? আর শোনো, তুমি আজকে থেকে লুঙ্গি পরবা না। তাহলে আমি কি পরবো? সবাই যা পরে, প্যান্ট পরবা। প্যান্ট পরলে আমার দম বন্ধ বন্ধ লাগে, লুঙ্গি পরলে ভালো লাগে, ভিতরে হাওয়া বাতাস আসে। কেন, এটা গলায় পরার জিনিস যে দম বন্ধ হয়ে আসে? না মানে যেখানে পড়ি সেখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি। এত কিছু আমি বুঝি না। শোনো, তুমি আমাদের বাসায় থাকতে হলে এখন থেকে আর লুঙ্গি পরতে পারবে না। আর যদি লুঙ্গি পরতে দেখি তাহলে আমি কি করব জানো? কি করবে? তোমার লুঙ্গিটা টান দিয়ে খুলে নেব। এই বলে নেহা সেখান থেকে চলে গেল। রাফি মনে মনে বলল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আর একটু হলে আমার লুঙ্গিটা খুলে যাবে। এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। রাত হয়ে এসেছে। রাফি নিচের রুমে বসে আছে, এখনো লুঙ্গি পরা অবস্থায়। হঠাৎই করেই নেহা রাফির রুমে উকি দেয়। দেখে রাফি চুপচাপ বসে আছে, যেন কিছু ভাবছে। নেহার মাথায় দুষ্টুমির বুদ্ধি খেলে যায়। সে দ্রুত রাজুকে ডেকে নিয়ে একসাথে একটা মজার প্ল্যান করে। নেহা ফিস ফিস করে বলে, শোনো রাজু, এখন ওর মনোযোগ অন্যদিকে নিয়ে যাব আমি, আর তুই হঠাৎ করে লুঙ্গিটা টেনে নিয়ে পালাবি।
রাজু হাসতে হাসতে রাজি হয়। পরিকল্পনা অনুযায়ী তারা দুজনেই রাফির রুমে যায়। নেহা রাফিকে কথায় কথায় এমনভাবে গুলিয়ে ফেলেছে রাফি কিছুই টেরই পায় না। ঠিক সেই মুহূর্তেই রাজু ঝট করে রাফির লুঙ্গি টেনে খুলে নিয়ে দৌড় দেয়। রাফি তো অবাক। আরে কি করিস তুই? রাজু হাসতে হাসতে দৌড়ে নিচে নেমে আসতে, সাথে রাফিও। কিন্তু দুর্ভাগ্যবশত নিচে নেমেই রাফি পড়ে যায় ইমরান স্যারের সামনে। ইমরান স্যার চোখ উচকে তাকিয়ে বললেন, এ কি অবস্থা রাফি? এটা কি কোনো ছেলে মানুষের কাজ? এক্ষুনি গিয়ে প্যান্ট পরো, আর ভবিষ্যতে সব সময় প্যান্ট পরে থেকো, কিন্তু এমন বেয়াদবি করো না। রাফি লজ্জায় লাল হয়ে রুমে ফিরে যায়। এদিকে রাজু আর নেহা তো হাসতে হাসতে শেষ। তারা রাফির মুখের অবস্থা দেখে পেট ধরে হেসে গড়াগড়ি খায়। পরদিন সকালে নেহা লিমার সাথে ছাদে বসে রাতের ঘটনাগুলো বলছিল আর হাসাহাসি করছিল। তখনই রাফি তার কাপড়গুলো ধুয়ে ছাদে শুকোতে দিতে আসে। তখন লিমা রাফিকে দেখে বলে, এই লুঙ্গি ম্যান, তোমার নাকি কালকে লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, পরে কি লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমাকে বলে দিয়েছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইকে বলে দিবে। দজ্জাল মহিলা, সবাইকে বলে দিতেছে। কথাটা বলে এই রাফি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। নেহা আর লিমা সেখানে বসেই হাসতে থাকে। কিছুক্ষণ পর লিমা হঠাৎ করেই বলে, তুই কিন্তু যাই বলিস না, ছেলেটাই কিন্তু ভালো। এরকম একটা ছেলে বয়ফ্রেন্ড হিসেবে পেলে লাইফে আর কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা ছেলে হবে বয়ফ্রেন্ড? দেখ, তুই যাই বলিস, ছেলেটাকে দেখতে খুব মন হলেও স্মার্ট লুক দিয়ে সে সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কীরকম বাটপাট ছিল? আমি ছাড়া ওর আরও 3টে গার্লফ্রেন্ড ছিল। তিনটা? হ্যাঁ, এই জন্যই তো ব্রেকআপ হলো। কিন্তু রাফির মতো ছেলে যদি জীবনে আসে তাহলে তো আর কোনো প্যারাই নেই। আমি যা বলবো তাই করবে। লিমার কথাগুলো শুনে নেহা কিছুটা চুপ মেরে গেল। যেন তার ভেতরটা ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। সে কি সত্যি কিছু ভুল করেছে, নাকি এটা হৃদয়ের সঠিক পথ? রাফিকে নিয়ে তার জীবন সঙ্গী ভাবা উচিত? এমন প্রশ্ন দ্বিধাদ্বন্দ্বে আর কৌতূহলে এক অদ্ভুত মিশ্রণ তার মনে তৈরি হয়। মাথার ভিতরে নানান চিন্তার ঘূর্ণি। রাফির চোখের দৃষ্টি, তার ব্যবহার, কথাবার্তা, লুকানো অনুভব সবকিছু যেন নতুন করে বিশ্লেষণ করতে ইচ্ছা করে। নেহার মন যেন একটু অন্যরকম হয়ে যায়। কোথাও এক ধরনের টান অনুভব করে সে, তবুও সিদ্ধান্ত নিতে পারছে না। শেষমেশ অনেকক্ষণ চুপচাপ থেকে নেহা ধীরে লিমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই তুই কি বলতেছিস এগুলো? তুই কি সত্যি ওকে প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? সেদিনের মতো লিমা চলে যায়, কিন্তু নেহার মন যেন শান্ত থাকে না। এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয় তার ভেতরে, যেন হৃদয়ের এক কোণে অদ্ভুত একটা নতুন গল্প শুরু হয়েছে। অজানা অথচ মিষ্টি। সারাদিন এমনকি রাতেও সেই অনুভূতি তার মন থেকে কিছুতেই সরতে চায় না। মনে হয় প্রতিটা মুহূর্তেই সেই অনুভবটা একটু একটু করে বেড়ে চলেছে। সব কিছুই যেন ভেসে উঠেছে তার চোখের সামনে। রাফির ছেলে মানুষই, দুষ্টুমি, তার সরলতা, নির্দোষ হাসি, অদ্ভুত ইনোসেন্ট লুক, সবই যেন ধীরে ধীরে নেহার হৃদয়ের গভীর ছাপ ফেলে যাচ্ছে। নেহা জানে তার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। সে যে রাফিকে চাইছে তার অস্বীকার করার উপায় নেই। বালিশে মুখ গুজে শুয়ে থাকে নেহা। হঠাৎই মিটিমিটি হাসে সে। কে যেন একটা লাজুক আনন্দ কাজ করে তার মুখে। একটা দুষ্টু ভাবনা মনে খেলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নেহার মনটা যেন একরকম উত্তেজনায় ভরে যায়। আজ যেন তার ভিতরে একটা অন্যরকম সাহস কাজ করছে। সে আর দেরি না করে সোজা বেরিয়ে পড়ে শপিংয়ে। ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘুরে সে রাফির জন্য কেনাকাটা করে। কখনো শার্ট, কখনো ঘড়ি, সবশেষে এক গাদা ব্যাগ হাতে নিয়ে সে বাড়িতে ফিরে আসে। সারাদিন ধরেই মুখে লেগে থাকে এক রহস্যময় হাসি। রাতের দিকে নেহা ধীরে ধীরে রাফির রুমে যায়। রাফি তখন পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। তার গম্ভীর মুখ দেখে নেহা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার পাশে। তারপর হঠাৎই নেহা বলে ওঠে, এই নাও, ওগুলো তোমার জন্য নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে আমাকেও খারাপ বলে, তাই কিনে আনলাম। এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, এখন থেকে তুমি কোনো মেয়েদের সাথে মিশবে না, কথাও বলবে না, কারণ মেয়েরা ভালো হয় না, ওগুলো খারাপ। তাই এখন থেকে তুমি তাদের ইগনোর করে চলবে, ঠিক আছে? সবাই কি?
তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? রাফি, তুমি এটা কিভাবে বলতে পারলা? আমি তোমার জন্য এইটুকু ড্রেস কিনে নিয়ে আসলাম আর তুমি আমাকে খারাপ বললা? তুমি সবসময় যেরকম ব্যবহার করো তোমাকে দেখে তো ভালো মনে হয় না, কিন্তু তোমার যে বান্ধবীগুলো আছে ওগুলো অনেক ভালো। ও আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে ভালো হয়ে গেল, তাই না? তুমি এখন থেকে কোনো মেয়ের সাথেই মিশবে না। আজকে থেকে সব মেয়ের সাথে মেশা বন্ধ, তোমার মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। নেহা রুম থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর নেহা আবারও তার রুমে আসলো, এসে রাফিকে বলল, আর একটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তাহলে ডাইরেক্ট রিজেক্ট করে দিবে, আর আমাকে সাথে সাথেই এসে বলবা। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। নেহা চলে গেলে রাফি ব্যাগগুলো সাইডে রেখে দিল, তারপর পড়তে শুরু করলো। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ আসলো। রাফি, পড়া শেষ হলে খাবার খেতে আসো। আচ্ছা চাচি, আমি এখনই আসতেছি। রাফি বইগুলো গুছিয়ে রেখে রাতের খাবার টেবিলে গিয়ে বসলো। নীরবতা ভাঙার কেউই ছিল না, তাই দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে ফিরে এলো। ঘুম যেন সহজেই চোখে ভার করে এলো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির প্রস্তুতি নিল। এক ঘরে চারিদিকে তাকিয়ে দেখলো নেহা আগেই ভার্সিটিতে চলে গেছে। একটু অবাক হলেও কিছু না ভেবে একাই বেরিয়ে পড়লো। রাস্তায় নেমেই একটা রিক্সা থামিয়ে উঠে বসলো। ভার্সিটির গেট পেরোতেই সে বুঝতে পারলো আজ যেন কিছুটা আলাদা লাগছে। চারপাশের সবাই তাকিয়ে আছে তার দিকে, চোখে বিস্ময় আর মুখে এক রাশ প্রশ্ন, যেন এইরকম এই ক্যাম্পাসে আগে কখনো দেখেনি কেউ। রাফিকে দেখতে আজ ঠিক যেন কোনো সিনেমার হিরোর মতো লাগছে। এদিকে করিডোর দিয়ে হেঁটে আসছিল নেহা আর লিমা। দূর থেকে রাফিকে দেখে দুজনেই থমকে দাঁড়ালো, অবিশ্বাস আর অবাক চোখে তাকিয়ে রইল। রাফি ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে, মুখে সেই চিরচেনা নীরব অথচ গভীর আভিব্যক্তি, চোখে সানগ্লাস। তার সামনে এসে দাঁড়িয়ে সানগ্লাসটা চোখ থেকে খুলে নেহার চোখে রাখলো। নীরব অথচ তীব্র এক অনুভূতির বহিঃপ্রকাশ নিয়ে নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। যে ছেলেটা এতদিন আনস্মার্ট সাধারণ একজন সে ভেবে এসেছে, আজ সেই রাফিকে যেন এক নতুন আলোয় দেখছে ও। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা যেন রাফি নয়, বরং কোনো রোমান্টিক উপন্যাসের পাতা থেকে উঠে আসা কোনো চরিত্র। তার স্টাইল, আত্মবিশ্বাস, হাঁটার ভঙ্গি সব কিছুতে যেন একটা নতুন ঝলক। নেহার মনে যেন প্রেমের হাওয়া হঠাৎ করেই জোরে বয়ে যেতে শুরু করলো। সে কিছু বলছে না, শুধু মিটিমিটি হাসছে আর রাফির মুখের দিকে তাকিয়ে আছে এমন দৃষ্টিতে যেন ফেসবুকের কোনো প্রেমময় পোস্টের ক্যাপশন হয়ে যাওয়ার অপেক্ষায় আছে এই চোখজোড়া। রাফির কাছে এসে একটু থেমে মৃদু হেসে বলল, হাই। হ্যালো। ওয়াও রাফি, ইউ আর লুকিং কমপ্লিটলি ডিফারেন্ট টুডে। বলেই লিমা রাফির দিকে হাত বাড়িয়ে দিল। রাফিও বিনয়ের সঙ্গে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তখনই নেহার চোখে রাফির দিকে গিয়ে আটকে গেল। তার দৃষ্টি বদলে গেল মুহূর্তেই, চোখ বড় করে তাকিয়ে থাকলো রাফির দিকে। চোখ জোড়া যেন স্পষ্ট ভাষায় বলছে, হাতটা সরিয়ে নাও এক্ষুনি। রাফি সেই দৃষ্টি পড়ে ফেললো ঠিকই, কিছু না বলে খুব ধীরে ধীরে নিজের হাতটা সরিয়ে নিল। তারপর একটা মৃদু হাসি দিয়ে বলল, তোমরা কোথায় যাচ্ছ? ক্লাসে যাবে না? ক্লাসের সময় তো হয়ে গেছে। তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। বলে রাফি সেখান থেকে ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো। লিমা তার দিকে ঘুরে তাকিয়ে আছে। নেহা লিমাটাকে টান দিয়ে ঘুরিয়ে নিল। লিমা বলতে শুরু করলো, ও মাই গড, আমি তো ফিদা হয়ে গেলাম। ওহ, কত স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোজ টু মি, কারণ আমি ওকে এই ড্রেসগুলো গিফট করেছি। থ্যাংক ইউ দোস্ত। তুই যে তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবি সেটা তো আমি ভাবতেই পারিনি। ওয়েট, হোল্ড ডাউন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? এসব কি বলছে রে? আরে তুই বুঝোস নাই, গেট আপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে তো বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। ও আই সি। আমি এক্ষুনি গিয়ে ওকে প্রপোজ করব। এই দাঁড়া, আরে দাঁড়া, এভাবে গিয়ে প্রপোজ করলে ও বাবাকে এসব কিছু বলে দেবে, শুধু শুধু তোর প্রেস্টিজ নষ্ট হবে, তাই না? হ্যাঁ, নেহা ঠিকই বলেছে, ওর কথা শুন, আগে কিছুদিন বাঘভঙ্গি দেখ, তারপর প্রপোজ করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তাহলে আমার কি হবে? তোর আবার কি হবে? তোর জন্য তো আমি আছি, তাই না? দেখ, একদম ফাজলামি কথাবার্তা বলবি না। দেখছিস তোর চেহারা আর ওর চেহারা। আরে ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। এই আয় ক্লাসে চল। চল।
লিমা আর ইমন ক্লাসে ঢুকে পড়ল, কিন্তু নেহা কিছুটা চুপচাপ হয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, আর দেরি করা ঠিক হবে না। রাফি যেভাবে বদলে যাচ্ছে, ওর চারপাশে নজর পড়তেই পারে অন্য কারো। যদি কেউ ওকে ছিনিয়ে নেয় তখন? না, আজই বলতেই হবে, আজকেই। দিন শেষে সবগুলো ক্লাস শেষ হলো। রাফি আর নেহা একসাথে বাসায়ও ফিরল। রাফি নিজের রুমে বসে পড়ছিল, চোখ মনোযোগ, হাতে বই। আর পাশে বসে রাজুকে পড়াতে পড়াতে মাঝে মাঝে কিছু ব্যাখ্যাও দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ নেহা ধীরে ধীরে রাফির রুমে ঢুকে পড়ল। চোখে এক অদ্ভুত সাহস আর কিছুটা দ্বিধা। রাফি কিছু বলতে চাচ্ছিল, তার আগেই নেহা সরাসরি রাজুর দিকে তাকিয়ে বলল, রাজু, তুই একটু বাহিরে যা তো, আমার একটা সূত্র বুঝতে হবে তো, তাই। কেন? তোলা ভাই কি তোমার স্যার নাকি যে ওনার কাছ থেকে তুমি সূত্র বুঝবে? তোর কাছে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তাই করবি। যা এখন। রাজু শান্তভাবে তার বইগুলো গুছিয়ে নিল। রাফির দিকে একবার তাকালো, তারপর নেহার দিকে। বুঝে গেল আজ কিছু একটা বিশেষ হতে চলেছে। নীরবে রুম থেকে বেরিয়ে গেল। নেহা ধীরে পা ফেলে রাফির সামনে থাকা চেয়ারটিতে এসে বসলো। মুখে হালকা একটা হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস আর লজ্জা মিশে আছে। রাফি বই বন্ধ করে নেহার দিকে তাকালো। এত অপ্রত্যাশিত পরিস্থিতি সে একটু অস্বস্তিতেই পড়ে গেল। গলাটা খানিকটা শুকিয়ে গেল। একটু ইতস্তত করে মৃদু কণ্ঠে বলল, ওকে বের করে দিলে কেন? কারণ আমি তোমার কাছে একটা পড়া বুঝতে এসেছি। দেখি কোনটা। এই নাও, এখানে লেখা আছে। রাফি কাগজটি হাতে নিল, তারপর পড়তে শুরু করলো। কাগজটিতে লেখা, জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশায় নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো এতটা সহজ সরল একটা ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধুকপোকানি শুনতে চাই। রাফি কোনো উত্তর না দিয়ে সামনে রাখা কাগজটি গুমড়ে মুচড়ে টেবিলের উপরে ফেলে রাখলো। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি, মনের ভেতরে যেন তীব্র একটা দ্বন্দ্ব চলছে। রাগ, হতাশার একরাশ জমানো অনুভব। সে কিছু না বলে শুধু হাতে থাকা কলমটি বারবার ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করতে লাগলো। চোখ নিচের দিকে, যেন এড়িয়ে যেতে চাইছে কোনো প্রশ্ন বা দৃষ্টি। নেহা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো রাফির দিকে, তারপর ধীরে একটু কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে তোমার জন্য রোমান্টিক একটা চিঠি লিখলাম, আর তার উত্তর দিবে না? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? দেখো, আমার এখনো অনেক পড়া বাকি আছে। তুমি এখান থেকে চলে যাও। না, সত্যি আমি ফাজলামি করছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি। এসব নিয়ে কথা বলার সময় আমার নেই। তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে? দেখো, এত অহংকার করা কিন্তু ভালো না। হ, অহংকার, এটাই আমার অহংকার। তুমি এখান থেকে বের হয়ে যাও। না, আমি যাব না। আমি এখান থেকে বের হব না। আমি আমার উত্তর চাই। একবার বললাম না এটা অসম্ভব? আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো। রাফি আর নেহার চিৎকার চেঁচামেচিতে উদ্বিগ্ন হয়ে নেহার মা তড়িঘড়ি করে তাদের ঘরে চলে এলেন, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। তিনি নেহাকে বললেন, এই এই কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কিসের? আরে মা, তুমি এখানে কি করতেছো? আগে বল, তুই ওকে বিরক্ত করতেছিস কেন? বিরক্ত? না মা, আমি আর রাখি ক্লাসমেট, তাই আমি ওর কাছে এসেছিলাম একটা সূত্র বুঝতে, এই আর কি। তোর সূত্র বোঝা শেষ এখন, যা। তোর বাবা পই পই করে বলেছে পরীক্ষার আগে যেন রাফিকে কোনো বিরক্ত না করা হয়, বুঝতে পেরেছিস? চাচি, ও অনেকক্ষণ থেকে আমাকে বিরক্ত করতেছে। ওকে এখান থেকে চলে যেতে বলেন। আমার এখনো অনেক পড়া বাকি আছে। বাবা, আমি আছি না। তোমার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আর এই, তুই এখনো বসে আছিস কেন? যা। নেহা রাগে ফুসতে ফুসতে রুম থেকে বেরিয়ে যায়। রাফি কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবারও পড়ায় মন দেয়। সামনে বড় পরীক্ষা, পড়ার চাপ প্রচণ্ড। রাত গড়িয়ে যায়, বইয়ের পাতায় চোখ আটকে থাকে। অবশেষে রাত 2টার দিকে ক্লান্তিতে তার চোখ জড়িয়ে আসে। বই খোলা রেখেই মাথা টেবিলে রেখে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। হুড়োহুড়ি করে রেডি হয়ে বাইরে বের হয়, দেখে নেহা ইতিমধ্যে ইউনিভার্সিটিতে চলে গেছে। নাস্তার দিকেও না তাকিয়ে তড়িঘড়ি বাসা থেকে বেরিয়ে যায় রাফি। ভার্সিটির ভেতরে ঢুকতেই চোখে পড়ে লিমার দিকে। রাফি ভার্সিটিতে এসেছে দিকে লিমা তড়িঘড়ি করে রাফির সামনে গিয়ে দাঁড়ায়। লিমা মুখে মিষ্টি একটা হাসি নিয়ে রাফিকে বলে, হেই রাফি, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো তোমার পড়াশোনা কেমন চলছে? হুম, ভালো।
নেহা দূর থেকে দেখতে পায় রাফি লিমার সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। দৃশ্যটা তার চোখে যেন আগুন ঢেলে দেয়। রাগে তার মুখ লাল হয়ে ওঠে, দৃষ্টিতে তীব্র ক্ষোভ। মুহূর্তের মধ্যেই সে গর্জে ওঠা ঝড়ের মতো তাদের দিকে এগিয়ে আসে, ধমকের সুরে বলে, এখানে কি হচ্ছে? রাফিক, তোমাকে না আমি বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা না বলতে? কথা বললে কি হবে? কথা বললে কি হবে কি না হবে তা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি তোমাকে বলেছি কথা বলবে না, তো তুমি কথা বলবে না। কি হয়েছে নেয়া? আমি তো ওর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? চুপ। আমি কি তোমার সাথে কথা বলতেছি? আমি ওকে প্রশ্ন করতেছি, ও উত্তর দিবে। তুই একদম চুপ থাক। নেহা কথা শেষ করে রাফির হাতটা শক্ত করে ধরে ফেলে। এরপর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে তাকে ভার্সিটির ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। নেহার বন্ধু বান্ধবীরাও হতবাক হয়ে পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। হঠাৎই নেহা রাফিকে নিয়ে একটা বাথরুমে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গেই দরজাও বন্ধ করে দেয়। বাইরে থেকে বন্ধু বান্ধবীরা দরজায় ধাক্কা দিচ্ছে ক্রমশ আর ডাকছে, নেহা দরজা খোল। এই নেয়া, দরজা খোল। কিরে, কি হলো ব্যাপারটা? জানি না তো। ভেতরে রাফি দেওয়ালের সাথে ঠেসে আছে আর নেহা দাঁড়িয়ে আছে একদম তার সামনে। দুজনের মাঝের দূরত্বটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নেহার চোখে আগুন, ঠোঁট কাঁপছে রাগে আর অভিমানে। তার নিঃশ্বাসের গরম বাতাস রাফির মুখে স্পষ্টভাবে লাগছে। রাফি ঘাবড়ে গিয়ে কাপা গলায় বলে, নেহা, তুমি এটা কি করছো? সবাই তো বাইরে, সবাই উল্টাপাল্টা বুঝবে। তুমি জানো, আগে আমি তোমাকে একটা পুরোপুরি খ্যাট টাইপের ছেলে ভাবতাম। তোমার সরলতা, তুচ্ছ ব্যাপারে নার্ভাস হয়ে যাওয়া, তোমার অদ্ভুত কথা বলা সবই হাস্যকর লাগতো আমার কাছে। ভাবতাম তুমি আমার মতো কারো সঙ্গে মেলোই না। কিন্তু জানো, সেই খ্যাত ছেলেটাকেই আমি আজ চোখ বুজে ভালোবেসে ফেলেছি। তোমার সেই গাধামি, তোমার অসহায় চাহনি আর তোমার সেই একগুঁয়ে মনের সরল ভালোবাসাটাই আমার হৃদয়টা একেবারে উল্টো করে দিয়েছে রাফি। তুমি নিজের মতো করে আলাদা, কিন্তু সেই আলাদা জায়গাটাই আজ আমার সবচেয়ে আপন। আমি বুঝতেই পারিনি, কারণ তুমি আমার সবকিছু হয়ে গেলে। আজ আমি স্বীকার করছি, আমি সেই ছেলেকেই ভালোবেসে ফেলেছি যাকে আমি কখনো পাত্তা দিতাম না। আর এখন আমি তাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। দেখো, তুমি আমাকে ছাড়ো। তুমি এসব পাগলামি করছো। আমি পাগলামি করছি না, তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো। আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। এমনকি সবাই যদি আমার হাত পা বেঁধেও বলে, তাও আমি তোমাকে প্রপোজ করব না। কি? তুমি আমাকে প্রপোজ করবে না? তুমি জানো আমি এখনই বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছো। আরে, তুমি তো খুব খারাপ মেয়ে, তোমার মন মানসিকতা এত নীচ। বাইরে তখন হুলুস তুলুস পরিস্থিতি। বন্ধুরা দরজায় ধাক্কা দিচ্ছে, কেউ চিৎকার করছে। ঠিক তখনই ওই পথে যাচ্ছিলেন ইমরান স্যার। ছাত্রদের চেঁচামেচি আর ভিড় দেখে তিনি থমকে দাঁড়ান। কিছুটা বিস্মিত হয়ে এগিয়ে এসে কড়া গলায় প্রশ্ন করেন, এই কি হচ্ছে এখানে? তোমাদের ক্লাস নেই? এখানে সবাই ভিড় করেছো কেন? বাথরুমের ভেতরে কিছু আছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, নেহা আর রাফি। ইমরান স্যারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যখন তিনি শুনলেন ভেতরে যার কথা হচ্ছে সে আর কেউই নয়, তার নিজের মেয়ে নেহা। এই এক মুহূর্তে যেন তার শরীর ঝিম ধরে গেল, গলা শুকিয়ে গেল। তিনি চোখ কপালে তুলে তাকিয়ে রইলেন বন্ধ দরজার দিকে। ইমরান স্যার ফিস ফিস করে বললেন, নেহা, আমার নেহা, এটা কি শুনছি আমি? এমনটা তো কখনো ভাবিনি, কখনো না। হঠাৎই বাস্তবে ফিরে এলেন তিনি। অবিশ্বাস আর হতবাক চোখে সামনে এগিয়ে গেলেন। সরাসরি দরজার সামনে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে ডাক দিলেন, নেহা, দরজা খোলো এখনই। আরে কি ধরনের বেয়াদবি? তুমি আমার মেয়ে, আর এই কাজ? দরজা খোলো বলছি। চারপাশে সব ছাত্রছাত্রীরা থম মেরে গেছে। কারোর মুখে কোনো শব্দ নেই, শুধু দরজার ওপাশে এক অজানা স্তব্ধতা। ভেতরে রাফি আর নেহা একে অপরকে এতটা কাছাকাছি দাঁড়িয়েছিল যে ইমরান স্যারের কণ্ঠস্বর যেন বাজের মতো নেমে এলো দুজনের উপরে। দুজনেই এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। রাফির মুখ ফ্যাকাশে হয়ে উঠল আর নেহার চোখ ভরে উঠল জলভেজা আতঙ্কে। কোনো কথা না বলে, কোনো দ্বিধা না রেখে নেহা দ্রুত দরজার চিটকিনি খুলে দিল। দরজা খোলার সঙ্গেই ইমরান স্যার এক পলক মেয়ের চোখের দিকে তাকালেন। তারপর আর কিছু না শুনে তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। চারপাশে সবাই স্তব্ধ, কারোর মুখে কোনো শব্দ নেই। নেহা কান্নায় ভেঙে পড়ে বাবার হাত ধরে টেনে নেওয়ার অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় বলে, বাবা প্লিজ, বাবা বাবা তুমি একবার আমার কথা শোনো প্লিজ বাবা। কিরে, তুই আর রাফি দুজন একা বাথরুমের ভিতর কি করছিলি? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমের ভেতরে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে... না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না?
তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? দাঁড়াও, আমি তোমাকে প্রুফ দিতেছি। তুমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, ও আমাকে জোর করে ভেতরে নিয়ে গেছে। আমি ওকে ভয় পেয়ে গেছিলাম, কি করব কিছু বুঝতে পারছিলাম না। না স্যার, নেহা মিথ্যা কথা বলতেছে। রাফি কথাটা বলতেই ইমরান স্যার রাফির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। পুরো পরিবেশটা যেন স্তব্ধ হয়ে গেল। স্যার বললেন, চুপ। ও মিথ্যা কথা বলছে, তাই না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যা কথা বলছে, আর তুই একা সত্যবাদী? তুই আজকে আমার বাসা থেকে চলে যাবি। তোর মতো কোনো চরিত্রহীন ছেলে আমার বাসায় আমি রাখবো না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর পড়া কন্টিনিউ করতে না পারিস তার ব্যবস্থাও আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও। সবাই চলে গেছে। করিডোরটা এখন নিস্তব্ধ। শুধু রাফি দাঁড়িয়ে আছে এক কোণায়, বোকার মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে। চারপাশে যেন অন্ধকার নামতে শুরু করেছে। আলো আছে, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই। কেউ একবার ফিরে তাকায়নি তার দিকে। তার মনে হচ্ছে একটি মিথ্যা অপবাদ আজ তার সমস্ত স্বপ্ন ধুলে মিশিয়ে দিল। তার বুকের ভেতরটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। কেউ পাশে দাঁড়ালো না, কেউ সত্যটা বলল না। নেহার এক কথা যেন সবাই চোখ বুজে বিশ্বাস করে নিল, আর সে এক মুহূর্তে দোষী হয়ে গেল। রাফির মনে হচ্ছিল তার জীবনের সমস্ত স্বপ্ন, তার ভবিষ্যৎ সব ভেঙে পড়েছে এক নিমেষেই। এই শহরে, এই ভার্সিটিতে কেউ তার আপন নয়। এই সত্যটা তাকে ছুরির মতো কেটে যাচ্ছে ভেতর থেকে। রাফি একবার আকাশের দিকে তাকায়। চোখ দুটো ভারী হয়ে এসেছে, কিন্তু সে কাঁদতে পারছে না। ভেতরে জমে আছে এক পাহাড় সমান কষ্ট, অপমান আর নিঃসঙ্গতা। ভার্সিটি থেকে রাফি একবারও কারোর সঙ্গে কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। ঘরের দরজা বন্ধ করে নিজের ব্যাগে জামা কাপড় বই সব গোছাতে শুরু করে। তার চোখ দিয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে থামছে না। তার ভেতরে যেন আগুন জ্বলছে, হৃদয় চাপা কষ্ট, অপমান আর একা হয়ে যাওয়ার যন্ত্রণা। ঠিক তখনই নেহার ছোট ভাই রাজু এসে চুপচাপ পাশে বসে। মনমরা মুখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রাফির দিকে, তারপর নিচু গলায় প্রশ্ন করে, দুলা ভাই, একেবারেই চলে যাচ্ছ? আর আসবে না? আমি তো খারাপ মানুষ, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি ভুল করে ফেলেছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। রাফি ব্যাগ গুছিয়ে ফেলেছে। হঠাৎই তার চোখে পড়ল ওয়ার্ড্রপের কোণে পড়ে থাকা কিছু শার্ট আর প্যান্টের দিকে। সেগুলো নেহা তাকে উপহার দিয়েছিল। রাফি কাপড়গুলো নেহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, করোনা করে তুমি এই জামা কাপড় আমাকে কিনে দিয়েছিলে না, এগুলো আমার লাগবে না। রাফি, আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে কাজটা করে ফেলেছি। প্লিজ রাফি, আমাকে ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা হবে না। দাঁড়াও প্লিজ, তুমি দাঁড়াও। আমি ভুল করেছি তো আমি বলবো বাবাকে, আমি সব বলবো বাবাকে। প্লিজ তুমি দাঁড়াও। রাফি রুম থেকে বের হয়ে আসে ড্রয়িং রুমে। এসে নেহার মার কাছে থেকে বিদায় নেয়। নেহার মাকে বলে, চাচি, আমি চলে যাচ্ছি। আপনার হাতে রান্না না অনেক মজা। আপনারা এই বাড়িতে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলবো না। পাশেই সোফায় বসেছিলেন ইমরান স্যার। রাফি নেহার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইমরান স্যারের সামনে এসে দাঁড়ায় আর বলে, স্যার, আপনি আমাকে বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, কিন্তু আমি আপনার বিশ্বাস রাখতে পারিনি, আমাকে মাফ করে দিয়েন। কিন্তু তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই দোষ নেই মানে? সবার সামনে ও এরকম একটা কাজ করলো আর তুই বলতেছিস ওর কোন দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা হয়েছে তা আমার জন্যই হয়েছে। কথা পেঁচাচ্ছিস কেন? যা বলার সরাসরি বল। বাবা, আসলে আমি ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। ওর কোনো দোষ নেই, তুমি ওকে মাফ করে দাও। যা শাস্তি দিতে হয় আমাকে দাও তুমি বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে নিয়ে যাবে? কারণটা কি? এই তুই কি যা বলছিস সত্যি বলছিস, নাকি ওকে বাঁচানোর চেষ্টা করছিস? না, আমি সব সত্যি বলছি। আমি কাল রাতে ওকে চিঠি লিখেছিলাম, কিন্তু ও আমার চিঠির কোনো উত্তর দেয়নি। ও আমাকে ইগনোর করতেছিল। আমি এটা সহ্য করতে পারছিলাম না, তাই রাগ করে ওকে। বাহ, কি সুন্দর কথা! কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলাফেরা করিস। তোর বাবা ওর সাথে তোর বিয়ে ঠিক করো, আর তুই কি করলি? ঢং করে বললি, না আমি ওকে বিয়ে করবো না, ও গ্রামের ছেলে। আর এখন কিনা রাতে ওর কাছে গিয়েছিস চিঠি দিতে? বাহ ভাই! এই রাফি, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি বলতে চেয়েছিলাম। তুই সেটা আগে কেন আমাকে বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? তুই এত অপমান নিজের গায়ে কেন নিলি? স্যার, আমি চাইনি যে আপনারা নেহার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। শোন, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। আর ভার্সিটিতে যা সমস্যা হয়েছে তা
আমি কালকেই সব মিটিয়ে ফেলবো। থ্যাংক ইউ স্যার। হঠাৎই ইমরান স্যার সামনে এসে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। রাফি কিছু বুঝে ওঠার আগেই স্যারের কাঁধে নিজের চোখের জল লুকানোর চেষ্টা করলো। কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন একটু একটু করে গলে পড়ছে। চারপাশে এখন হাসির রোল। রাফির মুখেও এক টুকরো শান্তির হাসি ফুটে উঠল। তার বুকের ভেতরে হালকা হয়ে গেল। সে যেন দীর্ঘদিন পরে নিঃশ্বাস নিতে পারল। ভেতরটা শান্ত, উষ্ণ, আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পেল। রাত তখন গভীর, চারিদিকে নিস্তব্ধ। রাফি ছাদে একা দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে ঢোকানো, চোখ তুলে তাকিয়ে আছে আকাশের দিকে। পূর্ণিমার চাঁদ ঠিক তার মাথার উপরে, সাদা আলোয় ছাদ ভরা নিস্তব্ধতা। চাঁদের চারপাশে হাজারো তারা নীরবে পাহারা দিচ্ছে সেই নিঃশব্দ হৃদয়টাকে। তার ভেতরটা ধীরে ধীরে শান্ত হচ্ছে, যেন প্রকৃতি নিজ হাতে তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎই পিছন থেকে এক মৃদু শব্দ ভেসে এলো, পায়ের চুপি চুপি আওয়াজ। রাফি ধীরে ধীরে ঘুরে তাকালো। তাকে অবাক করে দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে নেহা। হালকা বাতাসে ওর চুলগুলো উঠছে, চোখ দুটো ভিজে, মুখে এক অদ্ভুত প্রশান্তি আর অপরাধ বোধ লুকানো ভালোবাসা। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কারোর মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে চোখে এক অপূর্ব সংলাপ। তারপর নেহা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো রাফির একদমই সামনে। চোখ নামিয়ে নিচু গলায় বলল, এই, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমি তোমাকে প্রপোজ করব না। যা হবার তা তো হয়ে গেছে, এখন এত কিছু বলে কি লাভ? আমি আবার কি করলাম? বোকা সাজতেছো, আমি কিন্তু সব জানি। তুমি যে স্যারকে দিয়ে আমার বাবার কাছে সবকিছু বলে দিয়েছো আর বিয়ের প্রস্তাব দিয়েছে, এখন তো বিয়েটাও ঠিক হয়ে গেছে। ও এই কথা? এটাই তো আমার কারিশমা। আমি জানি আমি যদি তোমাকে প্রপোজ করি তাহলে তুমি রিজেক্ট করে দিবে। এই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলেছি। খুব ভালো করেছেন ম্যাডাম, এখন আমাকে বিরক্ত না করে আপনি এখান থেকে যান। আমার এখনো অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়া পড়া। এখন থেকে তুমি আর পড়বা না, শুধু প্রেম করবা। কথাটি বলেই নেহা ধীরে ধীরে রাফিকে জড়িয়ে ধরল। তার বুকের সঙ্গে মুখটি ঠেকিয়ে চোখ বন্ধ করে দিল, যেন সেই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়। নরম ধীরে একটুখানি ভালোবাসার স্পর্শ রেখে দিল রাফির কপালে। একটিও শব্দও নেই, তবু সে যেন হাজারো ভাষায় বলছে, তুমি আমার, একান্তই আমার। রাফি কিছু বলল না, তবে তার চোখে ছিল বিস্ময় আর বুক ভরা ভালোবাসার জোয়ার। সে আলতো করে নেহাকে কাছে টেনে নিল, যেন চিরতরে নিজের কাছে করে নিচ্ছে। দুজনের মাঝের দূরত্ব আজ আর নেই। ভালোবাসার এক অদ্ভুত মায়াবী বন্ধনে জড়িয়ে গেল তারা, নিঃশব্দ, গভীর আর চিরন্তরে। চারপাশের নিস্তব্ধতা, কেবল রাতের বাতাসের মৃদু শব্দ আর সেই চাঁদের আলো, যা যেন সাক্ষী হয়ে রইল এই পবিত্র মিলনের। এই রাত, এই যোচনা, এই বন্ধন, সবকিছু মিলিয়েই রয়ে গেল এক অনির্বচনীয় প্রেমের গল্প।